নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে থেকে আজকে স্বামীজির পূর্ণ জন্মতিথি উপলক্ষে এই মাঝখানে যে একটা ছেদ পড়েছিল আমাদের স্বামীজির অনুধ্যান শোনবার, সেইটি নতুন করে আমরা আবার শুরু করছি। আজকে আমরা স্বামীজির কথাই শুনব। আর সকালবেলা আমরা এই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে কিছুটা শুনেছিলাম বরানগর মঠের প্রসঙ্গে। বরানগর মঠের কিভাবে সূচনা হলো, ঠাকুরের কথা, ঠাকুরের কিভাবে তার এই মঠের বীজকে প্রথিত করা এবং সেই বীজের অঙ্কুরোদ্গম কিভাবে হচ্ছে, সে কথা আমরা কিছুটা শুনছিলাম। আজকে আমরা বরানগর মঠের পত্তন সেই জায়গা থেকে শুনব। তার আগে ঠাকুর মায়ের স্বামীজির শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। মাত্র কয়েকজন কলেজ পড়ুয়া যুবক শ্রীরামকৃষ্ণ বলিয়ান হয়ে শ্রীরামকৃষ্ণ সংঘের পত্তন করেছিল এক ভগ্ন জীর্ণ অন্ধকারাচ্ছন্ন পোড়ো বাড়িতে। শ্রীরামকৃষ্ণের জীবিতকালে যে আদর্শ ভাবধারায় তারা অবগাহন করেছিলেন, তার অন্তর্ধানের পর সেই ভাবধারাকে সর্বতোভাবে লাভের আকাঙ্ক্ষায় আরও তীব্র হয়ে ওঠে তাদের মন। তাদের অন্তর্প্রদেশে আকুলতা ব্যাকুলতা আরও নিবিড় হল শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত সত্য অনুভবের জন্য। শ্রীরামকৃষ্ণের ইহলীলা সাঙ্গ হবার পরেই প্রথমে দিশেহারা হয়ে পড়লেন যুবক ত্যাগী ভক্তরা। তখন তাদের ছিল না কোনো অর্থ, ছিল না কোনো সঙ্গতি, সহায় সম্বলহীন নিরাশ্রয় তারা। এদিকে শ্মশানে সংগৃহীত শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থি ও ভস্য রক্ষিত তাম্র কলসটি কাশীপুর উদ্যানবাটিতে তার ব্যবহৃত শয্যার উপর রাখা হলো। সেখানে সকলে মিলিত হয়ে আলোচনা করতেন শ্রীরামকৃষ্ণের পুণ্য কথা, ধ্যান করতেন বিমল পরমহংস শ্রীরামকৃষ্ণের, রাত্রিবাসও করতেন কোনো কোনো গৃহী ভক্ত। কিন্তু পুতাস্থি নিয়ে গোলযোগ দেখা দিল রামচন্দ্র প্রমুখ গৃহী ভক্ত ও ত্যাগী যুবকদের মধ্যে। শুভ সন্ধ্যা সাহানা, মিনুদি, মৌসুমী, সঙ্গীতা, সমীর দাস মহাশয়, শুভ সন্ধ্যা। কিন্তু পুতাস্থি নিয়ে গোলযোগ দেখা দিল রামচন্দ্র প্রমুখ গৃহী ভক্ত ও ত্যাগী যুবকদের মধ্যে। প্রথমে শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী ও গৃহী শিষ্য সকলে মিলিত হয়ে পরামর্শ করে স্থির করেছিলেন যে পবিত্র জাহ্নবী তীরে একখণ্ড জমি ক্রয় করে এই পুত অস্থি কলস যথা নিয়মে সমাহিত করবেন। কিন্তু এরূপ করতে বহু অর্থের প্রয়োজন দেখে ও অন্য নানা কারণে শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্যগণের অনেকে কিছুদিন পরে ওই সংকল্প পরিত্যাগ করেন। রামচন্দ্র স্থির করলেন এই পুতাস্থি নিয়ে যাবেন তার কাঁকুরগাছির যোগোদ্যানে, সেখানেই ব্যবস্থা হবে নিত্য সেবা পূজার। কিন্তু তা মনোপুত হলো না শশী, নিরঞ্জন প্রভৃতি যুবক ভক্তদের। অর্ধেকের বেশি ভস্য ও অস্থি তাম্রকলস থেকে গোপনে সরিয়ে নিলেন ত্যাগীরা, পাঠিয়ে দিলেন বাগবাজারে ভক্ত বলরাম বাবুর বাড়িতে নিত্য সেবা পূজার জন্য। যদিও নরেন্দ্র প্রথমে
ঝগড়াঝাটি করতে বারণ করেছিলেন, কিন্তু শশী ও নিরঞ্জনের এই কাজে তার ছিল পূর্ণ নীরব সমর্থন। তিনি ত্যাগী যুবকদের শান্ত রাখবার জন্য বলেছিলেন, আমাদের একটু বিবেচনা করে চলা উচিত। পরে যেন লোকে না বলে যে রামকৃষ্ণের চেলারা চিতাভস্য নিয়ে মারামারি করেছিল। ও ভস্য তাদেরই নিয়ে যেতে দাও। আমরা যেমন, ঠাকুর যেমনটি বলে গেছেন তেমনিভাবে জীবন গঠন করতে পারি। আমরা যদি আদর্শ মেনে চলতে পারি তাহলেই তো ওসব স্মৃতিচিহ্নের পুজোর চেয়ে অনেক বড় কাজ হবে, বলছেন স্বামীজি। বলরামবাবুর বাড়িতে পাঠানো শ্রীরামকৃষ্ণের শুভ সন্ধ্যা কাকলি, বিলাসপুরের দিদি মৌসুমী। বলরামবাবুর বাড়িতে পাঠানো শ্রীরামকৃষ্ণের পবিত্র অস্থি ছিল নরেন্দ্র প্রমুখ ত্যাগী যুবকদের কাছে শ্রীজি। এইটি হলো আত্মারামের কৌটো। শ্রীজি ছিল তাদের কাছে জীবন্ত জ্বলন্ত প্রাণ। নরেন্দ্র ভস্যের সামান্য গ্রহণ করলেন জয় রামকৃষ্ণ বলে। তাকে অনুসরণ করে অন্যেরাও খেয়ে নিজেদের ধন্য মনে করলেন। মহাসমারোহে বাকি পবিত্র অস্থি সমাধিস্থ করলেন রামচন্দ্র প্রমুখ কাঁকুরগাছি যোগোদ্যানে 1886 খ্রিস্টাব্দের 23 অগস্ট শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে। এতে যোগও দিলেন ত্যাগী যুবকেরা। এই সময়ে কাশীপুরে দুটি ঘটনা ঘটেছিল। শুভ সন্ধ্যা লক্ষ্মী। শুভ সন্ধ্যা পারমিতা। শুভ সন্ধ্যা দুর্বা চ্যাটার্জি। পারমিতা, লক্ষ্মী। আমি ভাবছিলামই তাই যে পারমিতা হয়তো থাকলেও থাকতে পারে। আমরা ঠাকুরের এই পুত অস্থির যে প্রসঙ্গ শুনছি সেখানে কিছুটা তো শোনা হয়েই গেল 6:30 থেকে, কিন্তু তবুও যেখানটা আমরা শুনবো এখন সেখানেও দেখব যে তিনি কিভাবে প্রতি মুহূর্তে তার এই ত্যাগী সন্তানদের আগলে রয়েছেন, কিভাবে এই মঠ স্থাপনের জন্য তার সুনিয়ন্ত্রিত তাদের প্রতিটি পদক্ষেপকে তিনি অলক্ষ্য থেকে করে চলেছেন। প্রতিটি পদক্ষেপকে তিনি সুনিয়ন্ত্রিত করে চলেছেন। কাশীপুর উদ্যানবাটিতে দুটি ঘটনা ঘটেছিল। প্রথমত সন্ধ্যায় শ্রী রামকৃষ্ণের দর্শন পেলেন নরেন্দ্র ও হরিশ। দ্বিতীয়ত শ্রী শ্রী মা হাতের বালা খুলতে উদ্যত হলে শ্রী রামকৃষ্ণ সশরীরে আবির্ভূত হয়ে তাকে নিষেধ করলেন এরূপ করতে। শ্রী শ্রী মায়ের হাত চেপে ধরে তিনি বললেন, আমি কি মরেছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? সকলেরই বিশ্বাস জন্মে গেল যে শ্রী রামকৃষ্ণ সূক্ষ্ম দেহে চিরবিদ্যমান। কাশীপুর। শুভ সন্ধ্যা ভারতীদি। অনেকক্ষণ ধরে ওয়েট করে, আহারে কি জানি একদম 6:30 আমরা শুরু করেছি। কাশীপুর উদ্যানবাটির মেয়াদ এদিকে শেষ হয়ে আসছিল। শোক প্রশমনের জন্য শ্রী শ্রী মা, লক্ষ্মী দিদি, গোলাপ মা, মাস্টারমশাইয়ের স্ত্রী, লাটু, যোগেন ও কালী রওনা হলেন বৃন্দাবনের উদ্দেশ্যে 15ই ভাদ্র। অবশ্য তার আগেই 6ই ভাদ্র উদ্যানবাটি থেকে বলরাম বসুর গৃহে এসেছিলেন শ্রী শ্রী মা ও অন্যান্যরা। আশু মঠ স্থাপনে ত্যাগীরা কোনো আশাও দেখতে পেলেন না। অর্থাৎ মঠ স্থাপন করবার কোনো তাদের নিজেদের কোনো সামর্থ্যও যেমন ছিল না,
তেমনি গৃহী ভক্তরা তারাও কিন্তু সেভাবে কোনো উদ্যোগই নিলেন না। তারা সকলেই অসহায়, সম্বলহীন। অথচ যুবক ভক্তেরা এতদিন একসঙ্গে শ্রীরামকৃষ্ণের সেবাদি করেছেন। তাদের অন্তরে গঠিত হয়েছিল এক অবিচ্ছিন্ন দৃঢ় ভ্রাতৃভাব, যা বিচ্ছিন্ন হওয়া কঠিন ছিল। পাশাপাশি তাদের চিন্তায়, চেতনায় অনুরণিত হচ্ছিল চোখের সামনে এমন জীবন্ত, জ্বলন্ত ত্যাগের ও অনুভূতির জীবনকে। তাদের চোখের সামনে এমন জীবন্ত, জ্বলন্ত ত্যাগের ও অনুভূতির জীবনকে দেখা ও সেবা করার পর কিভাবে আবার সংসার জীবনে থাকব। তার কি শিক্ষা ছিল না কামিনী কাঞ্চন ত্যাগ করবার? আমাদেরকে কি তিনি শিক্ষা দেননি ভবিষ্যতের জন্য চিন্তা না করার? টাকা কে চায়? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিরালম্ব পরিব্রাজক জীবন গ্রহণ করব। প্রভু নিশ্চয় আমাদের দেখবেন। কোনো কোনো যুবক ভক্ত কলেজের পরীক্ষা দিয়ে আসবেন ঠিক করলেন। কেউ কেউ বাড়ি ফিরে গেলেন আবার পড়াশোনার জন্য। দলের নেতা নরেন্দ্রনাথ নিরুপায়, তিনিও বাড়িতে। তবে তিনি তাদেরকে সর্বদা শেখাতেন বৈরাগ্যের বাণী। তারকও চলে গেলেন বৃন্দাবনে। তবে গোড়া থেকেই যুবক ভক্তদের মঠ স্থাপনের ইচ্ছার পক্ষে ছিলেন বলরাম, গিরিশ, মাস্টারমশাই ও সুরেশ। এই সময়ের কথা পরবর্তীকালে স্বামী শিবানন্দজি মহারাজ লিখেছেন। ঠাকুরের দেহত্যাগের পর স্বামীজি ত্যাগী গুরু ভাইদের নিয়ে বড়ই ব্যতিব্যস্ত হয়েছিলেন। সকলেই অসহায়, অথচ এতদিন একত্রে থেকে ঠাকুরের সেবাদি করে প্রাণের ভিতর ভ্রাতৃভাব এমনই এক দৃঢ় অবিচ্ছিন্নভাবে গঠিত হয়েছিল যে তা সহজে বিচ্ছিন্ন হওয়া কঠিন। ঠিক এই সময়ে সব সমস্যার সমাধান হয়ে গেল শ্রীরামকৃষ্ণের অন্যতম রসদদার সুরেন্দ্রনাথ মিত্রের এক অলৌকিক ঘটনায়। আসলে তার আসল নাম ছিল সুরেশচন্দ্র মিত্র। ঠাকুর তাকে ডাকতেন সুরেন্দর বা সুরেন্দ্র বলে। সুরেন্দ্র অফিস থেকে এসে পূজার ঘরে অকস্মাৎ দর্শন পেলেন শ্রীরামকৃষ্ণের। তিনি সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের কাছে এসে অতি দুঃখের সঙ্গে কাঁদতে কাঁদতে বললেন, নরেন, তুমি আমাকে একটি বিশেষ সাহায্য করবে। নরেন, তুমি আমাকে একটি বিশেষ সাহায্য করবে? নরেন্দ্র উত্তরে বললেন, অবশ্য, আপনার জন্য আমরা সবই করতে পারি। আপনি প্রভুর জন্য কত অর্থ ব্যয়, কত সেবাই না করেছেন। সুরেন্দ্র বললেন, ঠাকুর আমাকে যেন বলছেন, সুরেন, তুই কি করলি? আমার এই ভক্তরা যারা আমার এত সেবা করলো, তারা সব ছিন্ন ভিন্ন হয়ে কোথায় গেল? তুই তাদের একটা স্থানে একত্র করে রাখ এবং যাতে তারা জীবনের উদ্দেশ্য সফল করতে পারে তার সহায়তা কর। তাই আমি আজ তোমার কাছে এই সাহায্য ভিক্ষা করছি যে সেই সকল যুবক ভক্তগণ যারা প্রভুর সেবা করেছ, তারা কে কোথায় আছে সকলকে এনে একত্র করো। দক্ষিণেশ্বর এবং কলকাতার মধ্যবর্তী কোনো একটি নির্জন স্থানে অল্প টাকায় একটা বাড়ি ভাড়া নাও এবং তাদের সকলকে সেইখানে আনো। নরেন্দ্র প্রত্যুত্তরে বললেন, আমিও এই চিন্তাতেই আজ কয়দিন ধরে মগ্ন হয়ে আছি যে কি উপায়ে ওই সব যুবক ভক্তদেরকে একত্র করব।
এমন সময়ে প্রভুর ইচ্ছায় আপনি সেই উপায় উদ্ভাবন করে দিতেছেন। আমি আজই তা করছি। অর্থ যোগানের অঙ্গীকার করলেন সুরেন্দ্র। তিনি বললেন, আমি কাশীপুরে মাসে মাসে যে টাকা দিতাম এখন তাই দেব। সুরেন্দ্রনাথই নাম দিয়েছিলেন সংসার সন্তপ্ত অভাগাদের জন্য একটি জুড়াইবার আড্ডা। পরবর্তীকালে এই ঘটনার অবতারণা করে বেলুড় মঠে স্বামী শিবানন্দজি বলেছিলেন, দেখো ঠাকুরের কি অসীম করুণা, তিনি অলক্ষ্যেও আমাদের রক্ষা করছেন, আমাদের নিয়ন্ত্রণ করছেন। শ্রীরামকৃষ্ণের অপার করুণার কথা ভেবে আনন্দ বিহাল অশ্রুসিক্ত নরেন্দ্র আলিঙ্গন করলেন সুরেন্দ্রকে। সুরেন্দ্রনাথ মঠ স্থাপনের তাগিদ যে অনুভব করেছিলেন সেই প্রসঙ্গে ঠাকুরের শিষ্য ডক্টর শশীভূষণ ঘোষ লিখছেন, শুভ সন্ধ্যা রিমাদি, রুমাদি, তৃপ্তি, সুমনা, শুভ সন্ধ্যা। ডক্টর শশীভূষণ ঘোষ লিখছেন, কিছুদিন পূর্বে সুরেশচন্দ্র তার ইষ্ট শ্রী শ্রী কালী মাতার একখানি তৈলচিত্র নিজ গৃহে স্থাপন করবার জন্য মনোমত করে চিত্রিত করিয়েছিলেন, কিন্তু শ্রীমূর্তি উগ্রভাবে চিত্রিত দেখে বাড়ির সকলে তা গৃহে রাখতে নিষেধ করলেন। সুরেশচন্দ্র সেই চিত্রপট কাশীপুরের বাগানে শ্রী গুরুদেবের কক্ষে রেখেছিলেন। তার জীবনস্বরূপ সেই চিত্রপট এখন কোথায় নিয়ে যাবেন? ওই গৃহে ফিরিয়ে নিয়ে যাবার উপায় নেই। সুতরাং তিনি চিত্রপট রক্ষার জন্য উপযুক্ত স্থান অনুসন্ধান করতে লাগলেন। সহজেই তার মনে হলো কেবল বাড়ি ভাড়া করলে চলবে না, সেখানে চিত্রপটের রক্ষক স্বরূপ লোকেরও আবশ্যক। 2-3 জন ভক্তের থাকবার স্থানও নাই। সুতরাং 2-3 জন ভক্তের থাকবার স্থানও নাই, এই 2-3 জন ভক্তকে থাকার একটা ব্যবস্থা যদি করে দেওয়া যায় তাহলে তারা এই কাজের ভার নেবে এবং তিনিও নিশ্চিন্ত হতে পারবেন। ডক্টর শ্রী শশীভূষণ ঘোষ লিখেছেন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাই তিনি আবার একটু অন্যরকম বিবরণ দিচ্ছেন। প্রায় 2 মাস হলো তিনি স্বধামে চলে গিয়েছেন। ভক্তদের স্নেহ সূত্রে বেঁধে গিয়েছেন। তারা কোথায় যান? বাড়ি তো আর ভালো লাগে না। এখন ইচ্ছা পরস্পর মুখ চেয়ে বসে থাকবেন, তার চিন্তা করবেন ও তাঁরই কথাবার্তা রাত্রি দিন আলোচনা করবেন। 2-3টি ভক্তের ফিরে যাবার বাড়িও নেই, কোনো থাকার জায়গা নেই। সুরেন্দ্র তাদের বললেন, ভাই তোমাদের থাকার স্থান নেই আর আমাদেরও জুড়োবার স্থান নেই, এসো বরানগরে একটি বাসা করি, তোমরাও থাকবে, আমরাও সেখানে মাঝে মাঝে যাব। সুরেন্দ্র কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার্থ 50 টাকা করে দিতেন। তিনি বললেন, ভাই আমি ঠাকুরের সেবার জন্য যৎকিঞ্চিৎ দিতাম, তাই এই বাসা খরচের জন্য দেব। ক্রমে নরেন্দ্রাদি অবিবাহিত ভক্তগণ ওই মঠে গিয়ে রইলেন, আর সংসারে ফিরলেন না। মঠের ভাইদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগল। সুরেন্দ্র ক্রমে 100 টাকা পর্যন্ত মঠের খরচ দিতেন। শুভ সন্ধ্যা শ্রাবণ, শুভ্রাদে। হ্যাঁ, অনেক দিন পর দেখা হলো শ্রাবণ। সঞ্চিতা, শুভ সন্ধ্যা। এদিকে বাড়ি খোঁজা হতে লাগলো। নরেন্দ্রের অন্তরঙ্গ বন্ধু ও সখা শ্রীরামকৃষ্ণের প্রিয় শিষ্য বরানগরবাসী ভবনাথ চট্টোপাধ্যায়ের আপ্রাণ চেষ্টায় বরানগরে গঙ্গার কাছে ব্যবসায়ী ভুবন দত্তের একটি পোড়ো বাড়ি মাসিক মাত্র 11 টাকা ভাড়ায়
পাওয়া গেল। আসলে বাড়িটির মালিক ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সি। শ্রীরামকৃষ্ণের শিষ্য হুটকো গোপাল এসে বাড়িঘর পরিষ্কার করে বাস করতে লাগলেন। সুরেন্দ্রের নির্দেশে নিযুক্ত হল শশী নামক এক পাচক ব্রাহ্মণ। নরেন্দ্র তার করলেন তারককে মঠে আসবার জন্য। শুভ সন্ধ্যা শুভ্রা। নরেন্দ্র তার করলেন তারককে মঠে আসবার জন্য। তারক বৃন্দাবনে ছিলেন 12 দিন। সেখানে তার পেয়ে তারক সোজা হাওড়া স্টেশন থেকে চলে এলেন বলরাম মন্দিরে ঘোড়ার গাড়ি করে। সেখানে দেখলেন নরেন্দ্র ও রাখাল পরামর্শ করে মঠের সব বন্দোবস্ত করেছেন। স্বামী শিবানন্দজি মহারাজ বলেছিলেন, স্বামীজি আমাকে দেখে বললেন, তারকদা আপনি এসেছেন, বেশ হয়েছে, আমি আপনার কথাই ভাবছিলুম। বরানগরে বাড়ি ভাড়া পাওয়া গেছে, চলুন সেখানে। তারকের গাড়িতেই 3 জনে উপস্থিত হলেন বরানগর মঠে। তারক স্থায়ীভাবে বাস করতে লাগলেন মঠে। এরপরে খবর পেয়েই বুড়ো গোপাল দাদা যোগ দিলেন তার সঙ্গে। হুটকো গোপাল কাশীপুর উদ্যানবাটি থেকে শ্রীরামকৃষ্ণের ব্যবহৃত গদিটি এনেছিলেন বরানগর মঠে। কোনো কারণে তা উদ্যানবাটিতে ছিল, যদিও ঠাকুরের ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র বলরাম মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এইগুলি বলরাম মন্দির থেকে বরানগর মঠে আনা হয়। স্বামী প্রভানন্দজি মহারাজ লিখছেন, অনুমান হয় ঠাকুরের শয্যাদ্রব্য, বস্ত্র ইত্যাদি ওই ঘোড়ার গাড়িতেই বরানগরের বাড়িতে নিয়ে আসা হয়। একটি শয্যার উপর স্থাপিত শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতিতে প্রতিদিন পুষ্পাঞ্জলি, ধূপ ধুনাদি দেওয়া শুরু হলো। স্বামী তেজসানন্দজি লিখিত এবং স্বামী প্রভানন্দজি রচিত ব্রহ্মানন্দ চরিত আর দ্য রামকৃষ্ণ মুভমেন্ট, ইটস আইডিয়াল অ্যান্ড অ্যাক্টিভিটিস, এই বই দুটি থেকে আমরা পাই বরানগর মঠ প্রতিষ্ঠার সঠিক তারিখ 1886, 19 অক্টোবর। নতুন মঠের স্থায়ী বাসিন্দা হলেন তারক, হুটকো গোপাল ও বুড়ো গোপাল দাদা। বছরে অন্য ত্যাগী ভক্তরা মঠে যাতায়াত করতে লাগলেন। ডিসেম্বর অবধি দলপতি নরেন্দ্র তাদের অনুপ্রাণিত করতেন। বছরে সেই বছরে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক ছিল, সেই বছরে 1886 19 অক্টোবরে ঠাকুরের প্রতিকৃতি রেখে ধূপ ধুনাদি পুষ্পাদি দ্বারা নিত্য পূজা শুরু হলো। আর অন্য ত্যাগী ভক্তেরা মঠে যাতায়াত করতে লাগলেন ডিসেম্বর পর্যন্ত। আর দলপতি নরেন্দ্র তাদের অনুপ্রাণিত করতেন। এদিকে বাড়িতে মামলা মোকদ্দমার ঝামেলা মিটেছে দেখে তিনি নিজেকে সরিয়ে নিলেন সংসার থেকে। তিনি সিদ্ধান্ত নিলেন আইন পরীক্ষা দেবেন না। তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে যুবক ভক্তদের মনে করিয়ে দিলেন শ্রীরামকৃষ্ণের ত্যাগ ও আদর্শের কথা। বলতেন, তিনি তোদের চেয়ে ভালোবাসতেন, সে কি সংসার করবার জন্যে? দিনের পর দিন নরেন্দ্রের কাছ থেকে এরকম কথা শুনতে লাগলেন ত্যাগী যুবকের দল। হুটকো গোপালও ত্যাগী ভাইদের সঙ্গে দেখা করতেন। শুভ সন্ধ্যা চিনুদি, রূপা। একদম সঙ্গীতা, 100 টাকা তখন, এখনকার হিসেবটা আমি তো করতে পারবো না, কিন্তু 1886 থেকে 1986 আর আজকে 2026, 150 বছর মতন আগেকার কথা। তো এতদিনে 100 টাকা তো লক্ষ টাকার অধিক ছাড়া কম নয়। তো হুটকো গোপালও ত্যাগী ভাইদের সঙ্গে দেখা করতেন, চেষ্টা করতেন
তাদেরকে মঠে আনবার জন্যে। লাটু মহারাজ বলেছিলেন, এমনি করে লোরেন ভাইয়ের টানে একে একে সবাই মঠে এসে রইল। লোরেন ভাই না থাকলে মঠ জমত না। মাস্টারমশাইয়ের কথামৃতের দিনলিপিতে আমরা কি পাই? সেখানে দেখছি, দেখতে দেখতে কৌমার বৈরাগ্যবান ভক্তরা যাতায়াত করতে করতে আর বাড়িতে ফিরলেন না। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, বাবুরাম, শরৎ, শশী, কালী রয়ে গেলেন। কিছুদিন পরে সুবোধ ও প্রসন্ন এলেন। যোগিন ও লাটু বৃন্দাবনে ছিলেন। 1 বছর পরে এসে জুটলেন। গঙ্গাধর সর্বদাই মঠে যাতায়াত করতেন। তিব্বত থেকে ফেরবার পর তিনি মঠে রয়ে গিয়েছিলেন। গঙ্গাধর মানে অখণ্ডানন্দ। ঠাকুরের আর 2টি ভক্ত হরি ও তুলসী নরেন্দ্র ও তার মঠের ভাইদের সর্বদা দর্শন করতে আসতেন। কিছুদিন পরে অবশেষে তারা মঠে থেকে যান। স্বামী অভেদানন্দজি মহারাজ বলছেন, একদিন নরেন্দ্রনাথ এসে হুটকো গোপাল ও আমাকে সঙ্গে নিয়ে শরতের বাড়ি যেতে চাইল। আমরা তাই করলাম। শরতের বাড়িতে গিয়ে তাকে বরানগর মঠে স্থায়ীভাবে গিয়ে থাকতে বললাম। শরৎ আমাদের সঙ্গে যেতে সম্মত হলো। শশীও সেই বাড়িতে থাকত। তার সঙ্গে দেখা করে তাকেও আমাদের সঙ্গে গিয়ে বরানগর মঠে সেই দিন থেকে থাকতে বললাম। শশীও সম্মত হলো। সুতরাং শরৎ ও শশীকে নিয়ে নরেন্দ্রনাথ, হুটকো গোপাল ও আমি বরানগর মঠে উপস্থিত হলাম। নরেন্দ্রনাথ সেই দিন রাত্রে বরানগর মঠে থেকে গেল। শশী কিন্তু আর বাড়িতে ফিরতে চাইল না, আমাদের সঙ্গে মঠেই থেকে গেল। শরৎ বাড়িতে ফিরে গেল বটে, কিন্তু সামান্য কয়েকদিন পরেই বাড়ি ছেড়ে আমাদের সঙ্গে বরানগর মঠে একেবারে থেকে গেল। ক্রমে নরেন্দ্রনাথ, যোগিন, নিরঞ্জন, রাখাল প্রভৃতিও বাড়ি থেকে চলে এসে আমাদের সঙ্গে একেবারে বরানগর মঠে বাস করতে লাগলো। এইভাবে শ্রীরামকৃষ্ণের 16 জন সন্ন্যাসী শিষ্যদের মধ্যে 11 জন 1886 সালের ডিসেম্বরের শেষে ও 1887 সালে জানুয়ারির প্রথম ভাগে বরানগর মঠে যোগদান করেন স্থায়ীভাবে। এই 11 জন নরেন্দ্র, রাখাল, তারক, বাবুরাম, শশী, শরৎ, বুড়ো গোপাল, কালী, নিরঞ্জন, সারদা ও হরি। মঠে গঙ্গাধর, সুবোধ, লাটু ও যোগেন এসেছিলেন আরও পরে। একমাত্র ব্যতিক্রম হরিপ্রসন্ন। 1897 সালে স্বামীজি বিদেশ থেকে আসার পর তিনি আলমবাজার মঠে যোগদান করেন। তো আজকে আমরা এই অবধি শুনলাম। শেষটুকু শুনব একটা ছোট্ট অংশ দিয়ে আর কি শেষ করব। এই জায়গাটা মা কি বলছেন। বরানগর মঠ জীবন সম্বন্ধে শ্রী শ্রী মা একবার প্রসঙ্গ করেছিলেন ভক্তদের কাছে। ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে। বিড়ে নিয়ে মানে পরীক্ষা করে। শুভ সন্ধ্যা মন্দিরা নিয়োগী, স্বপ্নাদি, লক্ষ্মী, শর্মিলাদি শুভ সন্ধ্যা, মন্দিরাদি শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে মা কি বলছেন সেই জায়গাটি আমরা শুনে আজকে শেষ করব। আর তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা মনে হয়, এই রামকৃষ্ণ মঠ ও মিশন কত সুন্দর, এবং বহু মানুষ বেড়াতে গেলে এই আশ্রয়ে থাকতেও চান, থাকতে ভালোবাসেন, কিন্তু
আমরা ভুলে যাই, বারবার ভুলে যাই এদের ত্যাগের কথা, আত্মত্যাগের কথা। এই বয়সী ছেলেদের মা আমরা, ছেলে মেয়েদের, সেই মা হিসেবে আমরা এই পিতামাতার কথা এতটুকুও যদি অনুভব করতে পারি, তাহলে তাহলে আমরা গার্হস্থ্য ধর্ম পালন করছি, ঠিক কথাই। বলতে গেলে সত্যি গলা ধরে আসে, কিন্তু যেন স্বার্থপর না হই। গার্হস্থ্য ধর্ম পালনের একটা বিরাট শিক্ষা হচ্ছে এই সমাজকে এগিয়ে নিয়ে যাবার জন্য যারা ত্যাগ করেছেন তাদেরকে দেখভাল করা, রক্ষণাবেক্ষণের জন্য একটা ভালো মতো অংশ অর্থ নিবেদন করা, সেবার জন্য। তারা যাতে, আমরা একা কখনো কোনো সেবামূলক কাজ চট করে করে উঠতে পারি না। কোনো গঠনমূলক কাজ করতে গেলে একটা সংঘবদ্ধ অবস্থার প্রয়োজন হয়। আমরা হঠাৎ একা একা গিয়ে কোনো কাজ সেইভাবে করতে পারি না। এই কথাটাতেই আমি আসছি যে সেই যুগের কথাটাতেই এরপরেই আসতে যাচ্ছিলাম একদম শেষে, যে আমরা এরপরে যেন স্বার্থপরতা থেকে একটুখানি হলেও একটা দুটো পদক্ষেপও যেন বেরোতে পারি, সন্তানদেরও যেন সেই শিক্ষাটুকু দিতে পারি। অর্থ রোজগার করো, সব মানুষকে চেষ্টা করে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো যায়, ভালো চাকুরেও বানানো যায় চেষ্টা চরিত্রী করে, কিন্তু ত্যাগই তো করা যায় না। ত্যাগ হচ্ছে তার ভিতরের জিনিস, ঠাকুরের পরম কৃপা, কিন্তু সেই ত্যাগের কথা মুখে বলা যত সহজ, চোখের ওপর দেখাও কিন্তু তত সহজ নয়। এটাও আমাদের বুঝতে হবে। কিন্তু তারা যদি অন্তত এই বোধটুকু নিজেদের জীবনে রাখে, নিজেদের জীবনে এন্টারটেনমেন্ট তো দরকার নিশ্চয়ই, সেটাও তারা করবে, কিন্তু শুধু নিজেদের বিলাস বৈভব নয়, একটা বড় অংশ যেন তারা সেবা কার্যে দিতে পারে। সেই শিক্ষা আমাদের নিজেদেরও দরকার, পরের প্রজন্মের জন্যও দরকার। শ্রী শ্রী মায়ের এই কথাটি একদম, এই যে শুভ সন্ধ্যা মিতা, প্রসেনজিৎ পাল, পারমিতা যখন মানে কদিন আগেই, এই তো মাত্র কয়েকদিন আগেই পারমিতার সঙ্গে কথা হচ্ছিল, স্বামীজির শিক্ষা হচ্ছে তোমার ডান হাত দেবে, বাঁ হাত জানবে না। আবার কোনো কোনো ক্ষেত্রে সংঘবদ্ধভাবে কোনো সেবা কর্মের ছবিও আমরা দেখতে পাই। তার জন্য আমরা এটাও ঠিক যে অনুপ্রাণিত হই, না হলে আমাদের মনের মধ্যে, আমাদের তো সংশয়াত্মক বুদ্ধি, আমাদের মনে হতে পারে লোকে কি করছে কি না করছে, কিন্তু মানে কি বলবো, তিনি কৃপা করে সেই বুদ্ধিটুকু যেন দেন, অর্থ দেবার সঙ্গে সঙ্গে তিনি যেন সেবা করবার মনোভাবটুকু দেন, এই প্রার্থনা। আর তারপরে এই প্রসঙ্গে মা বলছেন ভক্তদের কাছে, ঠাকুরকে ছেলেরা সব বিড়ে নিয়ে তবে ছেড়েছে, পরীক্ষা করে, বিড়ে নিয়ে মানে বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জন টন, ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারা দিন গেল, রাতও অনেক হয়েছে, এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা,
খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। লালাবাবুর মন্দির মানে গঙ্গার ধারে শ্রী শ্রী গোপালের বাড়ি। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কদিন হয়েছে, সিঁথির বেনিপালের বাড়ি থেকেও অমনি করে লুচি এসেছিল। তা এইটাই হচ্ছে কথা, যে ঠাকুর তখন কে? লোকে বলছে শিবনাথ শাস্ত্রীর মতো শিক্ষিত সমাজের গণ্যমান্য ব্যক্তিরা যে লোকটার সবই ঠিক ছিল, ভালোই ছিল, কিন্তু একে অবতার বলে মাথা খারাপ করে দিলে। ঠাকুর পাগলা বামুন। তখন একটু একটু করে তার কিছু ভক্তদল এসেছে বটে, কিন্তু যে মুহূর্তে তার মর্তলীলা শেষ হয়ে গেল, মর্ততনু তার মিশে গেল পঞ্চভূতে, পাঞ্চভৌতিক যে দেহটি মিশে গেল, এরাও তো সবকে কোথায় ছত্রাকার হয়ে গেল প্রথম অবস্থায়। কার বাড়ির লোক যেচে বলবে যা বাবা যা, সেবা কর। স্বামীজি নিজে বলছেন যে এই রকম কতগুলি নব্য তরুণের স্বপ্নকে কারা প্রশ্রয় দেবে? একমাত্র আশ্রয় এবং প্রশ্রয় ছিল শ্রী শ্রী মায়ের কাছে, কিন্তু তারও কাপড় সেলাই করবার ছুঁচ সুতো জোটে না, তারও শাক মারিয়ে দিয়ে যায় লক্ষ্মী দিদি। মা বলছেন লক্ষ্মী অমন করিস নে, লক্ষ্মী দিদি সেই শাক মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। তার অবতার লীলায় এই সমস্ত চরিত্রগুলি রয়েছে, অথচ লক্ষ্মী দিদির মা শীতলার অংশে জন্ম। ঠাকুর স্বয়ং বলছেন যে মায়ের দয়া হলে তোমরা লক্ষ্মীকে, যদি কাছাকাছি মন্দির না থাকে, মাকে মনে করে লক্ষ্মীকে মিষ্টি খাইও, তাহলেই হবে। তাহলে মানুষের, সাধারণ জীবের এই যে এক একটি পরত ঘটনার কি করে বোঝা, বিশ্বাস করা সম্ভব? সুতরাং আজকে যখন কেউ তর্ক করেন যে হ্যাঁ এটাই কি সত্যযুগ, সত্যযুগ শুরু হয়ে গেছে, চারিদিকে এইরকম গণ্ডগোল, মানে একটা বিশৃঙ্খল প্রায় যুদ্ধের দামামা বাজছে, তো কেন কেন এরকম অসহায় নিপীড়িত মানুষের কান্নায় পৃথিবীর আকাশ বাতাস এখনো তো আকুল, তাহলে কি করে সত্যযুগ হয়? আমরা এই এই একটি উদাহরণ থেকে বিশ্বাস করতে পারি। তখন দক্ষিণেশ্বরের প্রদীপের আলো, সেখানে আজকে ঠাকুর যদি বলতেন এইখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে রেলপথ হবে, মাথার ওপর দিয়ে আকাশপথে রেলগাড়ি এসে থামবে, একটা লোকও বিশ্বাস করতো না। তখন একটা মানুষও, কোনো এদের কারোর বাবা মা বিশ্বাস করতেন? কেউ করতেন না। এটাই আমাদের দৃষ্টির সীমাবদ্ধতা। আজও ঠিক তাই। আজও ঠাকুরের ওই যে একটি কথা, মাগুর মাছের মতো তার শরণাগত হয়ে থাকলে কোনো ভয় নেই, তিনি ঠিক আমাদের উপায় করে নিয়ে যাবেন। একদম, আসলে এগুলো আমাদের শিক্ষার জন্য, আমাদের এই সংশয় আত্মা যাতে কোষ্ঠী পাথরে যাচাই হয়ে আসে। আমরা, ঠাকুর নিজেও বলতেন যে আমি যেটা বলবো সেটাই বিশ্বাস করে নিবি না, আগে বুঝবি তবে বিশ্বাস করবি, নিজে বোধ করবি তবে বিশ্বাস করবি। আজকে জগদ্দান, তার চারপাশে রীতিমতো একেবারে মানে পশ এরিয়া যাকে বলে, সমস্ত অর্থবান মানুষের বড় বড় শপিং মল, তাদের বড় বড় ফ্ল্যাট, রাজপথ ঝলমল করছে। সেই সময় ভাবা যায় ঝিঝি ডাকছে, ঠাকুরের ঘোড়ার গাড়ি এসে আধো অন্ধকারে, তারপর রাত হলো তো পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে গেল, শেয়াল দৌড়চ্ছে, সেইখানে ঠাকুর বলছেন রাম এ যে যোগের স্থান, এখানে পঞ্চবটি করো। আজকে সেইখানে আমরা জুড়োবার জন্য ছুটে ছুটে যাই, ঠাকুর বসে বসে হাসছেন। ঠাকুর আজকে তাকে দেখে আমরা বুঝতে পারি কিছুটা
বিশ্বাস করতে পারি, কিন্তু বহু লোকই আজও বোঝে না। তাদের সেই কৃপা তাদের উপর আজও বর্ষিত হয়নি। তারা আজও অনেক বিপরীত কথা বলে। কিন্তু এইটুকুই আমাদের কৃপা, আমরা লাভ করেছি যে আমরা অন্তত ঠাকুর মাকে ভালোবাসতে পারছি। জয় রামকৃষ্ণ। পারমিতার সঙ্গে আজ আর দেখা হবে না। শুভরাত্রি পারমিতা। আবার বাকি আমাদের সকলের দেখা হবে 8টায় বেদান্ত দর্শন ফেসবুক পেজে। রামকৃষ্ণ কথামৃত আর মায়ের কথা শুনবো। জয় রামকৃষ্ণ।